এবার বাংলাদেশ থেকে একের পর এক উপদেষ্টাদের পালিয়ে যাওয়ার কথা কিন্তু সামনে আসছে। যে কথা আমি শেষ 6 মাস ধরে বারবার বলেছি যে এই বাংলাদেশের উপদেষ্টারা শেষ মুহূর্তে পালিয়ে প্রাণে বাঁচতে চাইবেন, দেখুন হুবহু সেই জিনিস কিন্তু বাংলাদেশ থেকে আমরা এবার হতে দেখছি। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে আজকে দুই উপদেষ্টা পদত্যাগ করেই অন্য দেশের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন এবং তাদের বিপক্ষে অডিট ক্লিয়ারেন্স এবং সিকিউরিটি ক্লিয়ারেন্স না থাকা সত্ত্বেও তারা এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন, কারণ 17 তারিখ অর্থাৎ 17ই ফেব্রুয়ারি মানে কালকে বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান এবং তার আগেই তারা যদি দেশ থেকে পালিয়ে যেতে পারেন তাহলে কোনো রকম প্রশ্নের মুখে তারা পড়বেন না। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে এক উপদেষ্টা আজকে দুপুর 12টা 50 মিনিটের ফ্লাইটে চায়না ইস্টার্নের ফ্লাইটে কিন্তু দেশ ছেড়েছেন এবং অন্য এক উপদেষ্টা তিনি আজকে সন্ধে 6টা 45 মিনিটের ফ্লাইটে এমিরেটসের বিমানে কিন্তু দেশ ছাড়বেন। অর্থাৎ একটা জিনিস স্পষ্ট যে মোহাম্মদ ইউনূসের এই সরকার এবং তার উপদেষ্টারা এতটাই ঘাপলা করেছেন শেষ 1 বছর ধরে যে এখন প্রাণ সংশয়ে ভুগছেন এবং আইনের সামনে মোকাবিলা করার ক্ষমতা তাদের নেই এবং এবার একের পর এক উপদেষ্টারা দেশ ছাড়তে শুরু করলেন। মোহাম্মদ ইউনূসের স্বপ্ন ছিল বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার এবং এর জন্য তিনি সবটা দিয়ে জামাতপন্থী ইসলামী ছাত্র নেতাদের কিন্তু সাহায্য করেছিলেন। মেকানিজম আজকে পুলিশ প্রশাসন, আইন প্রশাসন, নির্বাচন কমিশন সমস্ত কিছু কিন্তু ছাত্রদের অধীনে ছিল। তা সত্ত্বেও বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ বিএনপি কিন্তু এই নির্বাচনে পেয়ে যায় এবং আলটিমেটলি আপনারা জানেন বাংলাদেশের ছাত্র নেতাদের পরাজয় হয়। মোহাম্মদ ইউনূস তিনি ছলে বলে কৌশলে আরো কিছুদিন ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, কিন্তু যেহেতু তার ছাত্র নেতারা সরকার গঠন করতে পারছে না, হয়তো তাকেও দেশ ছেড়ে সেফ এক্সিট খুঁজতে হবে, যা তাদের উপদেষ্টারা কিন্তু করছেন। কালকে মোহাম্মদ ইউনূসের প্রধান সহকারী ফয়েজ আহমেদ তিনি ইতিমধ্যেই দেশ ছেড়ে নেদারল্যান্ডে পাড়ি দিয়েছেন এবং তারপরে জানা যাচ্ছে তিনি নাকি নেদারল্যান্ডের নাগরিক। অর্থাৎ এই ধরনের এক ব্যক্তিত্বকে বাংলাদেশের উপদেষ্টা কোন আইনে করা হয়েছিল সেটাই কিন্তু বড়সড় এক প্রশ্ন এবং কোনো রকম অডিট ক্লিয়ারেন্স এবং সিকিউরিটি ছাড়পত্র ছাড়াই কেন এই ধরনের উপদেষ্টারা পালিয়ে যাচ্ছেন বাংলাদেশ থেকে, সেটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। পাশাপাশি ভারতের আতঙ্কে ভুগছেন মোহাম্মদ ইউনূস। সরকার গঠন হবে কালকে, তার আগেই বাংলাদেশের যে হাই কমিশনার দিল্লিতে আছে তার যে প্রেস উইংয়ের অন্যতম কর্তা ফয়জাল, তাকে কিন্তু সরিয়ে দেওয়া হলো বাংলাদেশের পক্ষ থেকে। 2024 সালে 24শে নভেম্বর তাকে কিন্তু নিয়োগ দেওয়া হয়, কিন্তু চুক্তির 8 নম্বর ধারা অনুযায়ী তার মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাকে কিন্তু সরিয়ে দেওয়া হলো। যে একটা জিনিস পরিষ্কার করে দেয় যে মোহাম্মদ ইউনূস কিন্তু তার পুরনো সমস্ত লোকজন যারা সিক্রেট অনেক কিছু জানেন তাদেরকে কিন্তু আস্তে আস্তে আত্মগোপনে যেতে সাহায্য করছেন এবং তার যে অতীতের যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তা যেন কোনোদিন ফাঁস না হয় তার চেষ্টা কিন্তু করছেন। এবার প্রশ্ন হলো যারা দিনের পর দিন ভারতকে হুমকি এবং হুঁশিয়ারি দিয়েছে তাদের ভবিষ্যৎটি কি হবে? তাদের মাথার উপরে যে উপদেষ্টারা ছিল, যাদের জন্য এই ছাত্র নেতাদের এত বারবারন্ত, তারা যখন একের পর এক দেশ ছাড়ছেন তাহলে ছাত্র নেতাদের ভবিষ্যৎ কি হবে সেটাই তো একটা বড় প্রশ্ন। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে যাবেন কি যাবেন না এই নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, কিন্তু সম্ভবত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আগের প্রোটোকল মেনেই বাংলাদেশের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। আপনারা জানেন প্রধানমন্ত্রী সাধারণত এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত থাকেন না। এর আগেও নীতিন গাডকারি ইরানের সরকার গঠনের সময় গেছিলেন, ডক্টর জয়শঙ্কর আমেরিকায় গেছিলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ধরনের অনুষ্ঠান সঙ্গত কারণেই অ্যাভয়েড করেন। প্লাস কালকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ভারত আসার কথা, ফলে প্রধানমন্ত্রীর হাই ভোল্টেজ মিটিং কিন্তু কালকে থাকতে পারেন। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যাওয়ার সম্ভাবনা কিন্তু বাংলাদেশে আপাতত ক্ষীণ। বিশাল কিছু পরিবর্তন না হলে কাল মোদী যে বাংলাদেশে যাচ্ছেন এ কথা কিন্তু বলা যাচ্ছে না। তবে মোদী আতঙ্কে ভুগছে বাংলাদেশের ছাত্ররা। ইতিমধ্যেই তারা ঘোষণা করে দিয়েছে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসেন তাহলে তারা শপথ গ্রহণ অনুষ্ঠানটি বয়কট করবেন। দেখুন ডিপ্লোম্যাসি কোন জায়গায় নিয়ে গেছেন এই ছাত্র নেতারা। প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন কেন
এই প্রশ্নে তারা শপথ গ্রহণ অনুষ্ঠানটিকে বয়কট করবেন, অথচ তারা চাইছেন ভারত যেন তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখে, ভারত যেন একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে কর্মকাণ্ড চালায়। অর্থাৎ সেই ভারত বিরোধিতা, যে নির্দিষ্ট দলের জিওপলিটিক্যাল যে কনসেপ্ট, সেই কনসেপ্টকে ভরসা করে তারা ফের বিরোধিতার আসনে বসতে চাইছেন, অথচ শপথ গ্রহণ অনুষ্ঠানেই তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই আমন্ত্রণকে মেনে নিতে পারছেন না। ফলে তারা যে সম্পূর্ণ দিকভ্রষ্টহীন এক রাজনৈতিক দল, তা পরিষ্কার করে দিলেন কালকে ফের এক স্টেটমেন্টে। বলা ভালো, নরেন্দ্র মোদী বাংলাদেশে যাওয়া কিংবা ভারতবর্ষের প্রেজেন্ট বাংলাদেশে বাড়া মানে এই জামাতিপন্থী ইসলামী ছাত্রনেতাদের ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকারে ডুবে যাওয়া, এবং সেই আশঙ্কাতেই ফের মোদী বিরোধিতায় মগ্ন হয়ে গেছেন এই ইসলামী ছাত্রনেতারা। তবে কালকে বিএনপির পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা নেওয়া হয়েছে সংখ্যালঘু ইস্যুতে। পার্টিকুলারলি বিএনপি কালকে 3জন তাদের আধিকারিক কর্মকর্তাকে সাসপেন্ড করেছে। সিরাজগঞ্জ নামক একটি জায়গায় সংখ্যালঘুদের উপর নির্যাতন, চাঁদা এবং জুলুমবাজির অভিযোগ করা হয় সংখ্যালঘুদের পক্ষ থেকে বিএনপির 3 নেতার বিপক্ষে। তারেক রহমান কিন্তু সেই 3 নেতাকে শোকজ করেছেন। ফিরোজ আহমেদ, মনা পাল এবং আরজু আহমেদ, এই 3 নেতাকে কিন্তু বিএনপি দল থেকেও পরবর্তীকালে বহিষ্কার করতে পারেন। কারণটা কি? কারণ হলো খুব সহজ, বিএনপি কোনোভাবেই চাইছে না যে পুরনো বিএনপি সম্পর্কে যে ধারণা ভারতের আছে সেই ধারণা ফের ফিরে আসুক। অর্থাৎ বিএনপির আমলে সংখ্যালঘুরা সুরক্ষিত থাকবে, এই বার্তা কিন্তু বিএনপির পক্ষ থেকে ভারতকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং সেই চেষ্টা করার জন্যই তারা তাদের দলের সদস্যদেরও কিন্তু বাদ দিতে পিছুপা হচ্ছে না। কারণ বিএনপি জানে এই মুহূর্তে ভারতের সঙ্গে সংঘাত করার অবস্থায় বাংলাদেশ নেই। বাংলাদেশের অর্থনৈতিক পরিকাঠামো, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এমন জায়গায় চলে গেছে যে যদি ভারত এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে ব্যবসা নতুন করে রিভাইভ করতে বাংলাদেশ না পারে, তাহলে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ অত্যন্ত খারাপ জায়গায় যেতে পারে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সংখ্যালঘুর উপর যারা নির্যাতন করলো তাদের বিপক্ষে কিন্তু অ্যাকশন প্রথম দিনই তারেক রহমান নিলেন, যা অত্যন্ত ইতিবাচক। এবং ভারতের সঙ্গে তিনি যেভাবে সম্পর্ক বিল্ড আপ করতে চাইছেন, যেভাবে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন, এবং যেভাবে তিনি ভারত এবং বাংলাদেশের ভবিষ্যতের রূপরেখা তৈরি করছেন, তা কিন্তু বাংলাদেশের জন্য ভালো একটা বার্তা। অন্তত আমার প্রথম দিনে এইটুকু মনে হচ্ছে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।